মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে ডেইলি বেটার উইথ অমৃতে স্বাগত জানাই। তো এই গরমে নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও চলে যাচ্ছে আর কি, মানে চলে যাচ্ছে আর কি, কেটে যাচ্ছে, রক্ত পড়ছে না, এরকম একটা ব্যাপার। তো সকালবেলা জলখাবার করা কমপ্লিট হয়ে গেছে। দই দই ওটস আর মুড়ি দিয়ে মিক্সড করে একটা একটা মিক্সড আইটেম খেলাম আর কি। তো গরমকালে এরকম টাইপের আইটেমগুলো আমার মানে খুব চলে। তো যথারীতি দেখে বুঝতেই পারছো যে আমি আবার আমার নিজস্ব স্থানে চলে এসেছি, নিজস্ব জায়গায় চলে এসেছি। সকালবেলা আর অন্য কোনো জায়গা থেকে ভিডিও করবার মতো কোনো টাইম পাই না। তো সেই জন্য যে জায়গাটায় মানে বেশিরভাগ সময় বেশিরভাগ ক্ষেত্রে হাউস ওয়াইফদের থাকতে হয়, তো সেই জায়গাটাতেই আমি চলে এলাম আর কি। তো গরম তো ভালোই পড়েছে, আর মানে গরমের মধ্যে মানে তাও সেদিকে কালবৈশাখী যেটা হয়েছিল সেটা আমাদের এখানে মানে কলকাতায় খুব একটা কালবৈশাখীর প্রভাব ছিল না, তবে যেটুকু ছিল হালকা মানে হালকা ফুলকা ছিল, সেরকম কালবৈশাখী ঝড় হয়নি এখানে। বলে তো ছিলাম ভোটের বাজার গরম, তো সেই জন্য পরিস্থিতিতে আরোই গরম। চারিদিকে মিটিং মিছিল মানে অহরহ হয়ে চলেছে আর কি। মানে চারিদিক দিয়ে শুধু মাইকের আওয়াজ আর মাইকের আওয়াজ, আর শুধু প্রচার। 10 তারিখের পরে এখানকার প্রচারটা একটুখানি বন্ধ হবে, মানে আমাদের বেহালা চত্বরের প্রচারটা একটুখানি বন্ধ হবে, তখন আবার যে যে জায়গায় ভোট আছে সে জায়গার ওইগুলো আবার শুরু হবে। তো যাই হোক না কেন, তো চলে এসেছি আবার একটা রান্না করবার জন্য। তো রান্নাটা করবার মানে রান্নাটা এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি একবার। তো তা সত্ত্বেও একবার ভাবলাম, দেখতে পেরেছো, শুনতে পাচ্ছ কি পরিমাণে মানে গাড়ির আওয়াজ আছে, কিন্তু আমার কিন্তু পুরো রাস্তার ধারে ফ্ল্যাট নয়, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই আওয়াজগুলো প্যাঁ পু আওয়াজ সারাক্ষণ হতেই থাকবে হতেই থাকবে। তো যাই হোক না কেন, রান্নাটা তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি, এর আগে মানে বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম। তো ভাবলাম ঠিক আছে, যারা দেখোনি তাদের জন্য আরেকবার শেয়ার করে দিই রান্নাটা। আর আমি যে কোনো রান্নাই আমি আমার মতো করে করার চেষ্টা করি, জানো তো। মানে ওই রান্নাটা হয়তো অন্যরা বলতে পারো যে এই জিনিসটা আমরা এরকমভাবে করি না, কিন্তু আমি আমার মতো করে ট্রাই করার চেষ্টা করি রান্নাটা। তো সেই জন্য আমি আমার মতো করে প্রসেসে রান্নাটাকে মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কেন রান্নাটা স্টার্ট করি, আজকে করবো ধনিয়া চিকেন। তো ধনিয়া চিকেন করার জন্য কী কী লাগে, ধনেপাতা তো অবশ্যই লাগবে, আর লাগবে ওই কাজু বাদাম দই, এই সমস্তগুলো লাগবে। তো আবার একটু এদিক ওদিক করা আছে জিনিসগুলো, তো সেই জন্য আমি সেভাবে দেখাতে পারছি না কী কী জিনিস লাগবে। এই দেখো, এখানে চিকেনটাকে আমি জাস্ট লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, যেহেতু ধনেপাতা বাটা হয়েছিল সেই জন্য কালারটা এরকম সবুজ হয়ে গেছে। আর এখানে জাস্ট রয়েছে ধনেপাতা বাটা। আর এখানে একটুখানি আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ সময় দেয় না, কিন্তু আমি আমার ভালো লাগার জন্য পেঁয়াজটা কেটে রেখেছি। আর এই একটুখানি গোটা গরম মশলা দেবো ভেবেছি। আর এখানে রয়েছে টক দই। আর কি আছে, এখানে রয়েছে কাজু বাদাম আর চারমগজ বাটা। আর যা যা ইনগ্রিডিয়েন্টস, নুন মিষ্টি ঝাল যা যা লাগা তা তো লাগবে। তো রান্নাটা হবে পুরোটাই সাদা তেলে। প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। তো কড়াইতে সাদা তেল দেওয়ার পর তেলটা যখন একটুখানি গরম হলো, ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটুখানি লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। তো পেঁয়াজটা দিয়ে একটুখানি লাল লাল করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো, একটু লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা, আর একটুখানি কাঁচা লঙ্কা, এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু এখান থেকে তেল ছাড়ার পর এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। এটার মধ্যে নুন আর লেবু দিয়ে ভিনিগার আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। তো মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো, মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কাজু বাদাম আর চারমগজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম একটুখানি। তো দেখো, এখান দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে একটুখানি টক দই দিয়ে দিলাম। তো টক দই দিয়ে এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটুখানি অপেক্ষা করতে হবে, একটুখানি চিনি দিতে হবে। চিনি দেওয়ার পর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আর শেষে দেবো এই ধনেপাতা বাটাটা শেষে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। জল বেরিয়েছে, আমি কিন্তু জল এক ফোঁটাও দিইনি, এটা দইয়ের জলটা বেরিয়েছে। তো ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে একটুখানি গোটা কাঁচা লঙ্কা কয়েকটা ফেলে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামাবার আগে একটুখানি ঘি দিয়ে
নামিয়ে নিতে হবে। তো দেখো এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য ধনিয়া চিকেন। তো রান্না হয়ে গেছে কমপ্লিট। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে চলে এলাম। যথারীতি গরম প্রচণ্ড। ধনিয়া চিকেনটা এর আগেও তোমাদের সঙ্গে বেশ কয়েকবার শেয়ার করেছি, তো আজও ভাবলাম যে একটুখানি শেয়ার করিনি, কেন কি তখন যারা দেখেছিলে তখন হয়তো অনেকেই আমার বন্ধু ছিলে না, তো সেজন্য ভাবলাম যে এখন একবার শেয়ার করিনি। তো একটা ভেবেছিলাম একটা জিনিস, আমার সেটা হলো না, সেটার জন্য একটুখানি দুঃখিত। যে আমি ভেবেছিলাম উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দেবো, মানে ছড়িয়ে দেবো, তো সেটা আর হয়ে উঠলো না। কেননা ধনেপাতাগুলো যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো ধনেপাতা চাটনি করে ফেলা হয়েছে, তো সেই জন্য মানে আর দেখাতে পারলাম না, সরি। তো এবারে যাবো চান করতে। গরমে তো গলদঘর্ম অবস্থা হয়ে গেছে, এত গরম যে কি বলবো। আর তোমাদের তো বললামই যে আমি চিকেন একদমই খেতে পাচ্ছি না, মানে চিকেনের ঝোল খেলেই আমার যেন গা গুলিয়ে যাচ্ছে, মানে প্লেন যে চিকেনের ঝোলগুলো সেগুলো আমি একদমই খেতে পাচ্ছি না। একটু এরকম চিকেন হলে তাও একটুখানি যাও বা খাওয়া যাচ্ছে। তো পেছন থেকে আমার জন্য ধূমকেতুর মতো আলো আসছে, দাঁড়াও। সূর্যের আলো এতটাই বেশি প্রখর যে যার জন্য মানে একদমই চোখে লাগছে, যার ফলে তো চারিদিকে তো করোনার প্রভাব বাড়ছে। তোমাদের কি সমস্ত হয়ে গেছে, ওই কি বলে ওর নামটা কি যেন, পয়লা বৈশাখের কেনাকাটা কি সবার হয়ে গেছে? আমার কিন্তু পয়লা বৈশাখের কেনাকাটা একদমই হয়নি এখনও পর্যন্ত। পয়লা বৈশাখ বলে আলাদা করে কেনাকাটা কিছুই করিনি, কিন্তু ছোটোবেলায় পয়লা বৈশাখ মানেই ওই ধরো, দেখো দরজাটা কী হারে খুলছে তারা, মানে শুধুমাত্র হয়তো একটা মানে একটা ফ্রক হতো, একটা ওই সেই ফিতে বাঁধা ফ্রকগুলো ছোটোবেলা হতো, সেই ওই ফিতে বাঁধা ফ্রকগুলো আমি ভীষণ পরিমাণে ছোটোবেলায় পরতাম। আর আমি প্রচণ্ড পরিমাণে মোটাসোটা ছিলাম, যার জন্য আমার কোনো জামা কাপড় গায়ে হতো না। আমি এখনও মোটাসোটায় আছি, আমি বলছি না যে আমি মোটাসোটা নেই, আমি তখনও মোটাসোটাই ছিলাম, আমি এখনও মোটামুটি মোটাসোটাই আছি। একটু গাবলু গুবলু ছিলাম, তো সেই জন্য আমার কোনো জামা কাপড় গায়েই হতো না। আমার সেই জন্য সব জামা কাপড় আমাকে বানিয়ে পড়তে হতো। আর তখন সবাই আমাকে দেখে বলেছিল, মানে আমার মাকে বলতো আর কি, তোমার এই মেয়েটা কোনো দিনই লম্বা হবে না, তোমার এই মেয়েটা দেখবে একটু বেঁটেই থেকে যাবে। মানে যেহেতু আমি খুব গাবলা গুবলা ছিলাম, তো সেই জন্য সবাই ভাবতো যে আমি বোধহয় বেঁটেই থেকে যাব। তো হঠাৎ করে যে আমার মানে লম্বায় মানে এতটা বেড়ে যাব সেটা কেউই ভাবেনি আর কি। তো মানে হঠাৎ করেই লম্বায় বেড়ে গেলাম আর কি। 5 ফুট 7, 5 ফুট মানে বাড়তে 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 যে 5 ফুট 7-এ চলে যাব সেটা হয়তো কেউ আইডিয়া করতে পারিনি আর কি। তো আমার দিদি একটা সময় খুব লম্বা ছিল, কিন্তু ও লম্বাটা যখন আমি লম্বা হতে শুরু করলাম তখন ওর লম্বাত্বটা মানে কমে গেল। মানে তখন ওকে দেখে মনে হতো বেটে, আর আমি মনে হতাম লম্বা। কিন্তু আমাদের বাড়িতে কেউই মোটামুটি বেঁটে নয়, সবার হাইটই প্রমাণ সাইজের আর কি। আমরা কেউই খুব একটা বেটে নয়, আমাদের ফুল ফ্যামিলি মোটামুটি লম্বার দিকে। আমার যে ঠাকুরদা ছিলেন আর কি, আমি ওনাকে দেখিনি, আমার ঠাকুরদা শুনেছি প্রচণ্ড পরিমাণে লম্বা ছিলেন। আমার ঠাকুমাই শুধু একমাত্র বেটে ছিল আর কি, মানে বেটে ছিলেন আর কি। তো ঠাকুমাকে দেখেছি আর কি নিজের চোখে, কিন্তু আমি তো মানে দাদুকে দেখার আমার সৌভাগ্য হয়নি। এত গরম লাগছে, মানে তোমাদের সঙ্গে কথা বলবার জন্য আমি ফ্যান বন্ধ করে রেখে দিয়েছি, কিন্তু বীভৎস গরম লাগছে। কিন্তু ঠাকুমাকে আমি দেখিনি, যেটা বলছিলাম আর কি, ঠাকুমাকে আমি দেখিনি। সরি, আমি ভুলভাল বকছি গরমের মধ্যে। আমি দাদুকে দেখিনি, মানে আমি বাবার বাবাকে দেখিনি আর কি, মানে আমার ঠাকুর দাদাকে দেখিনি, কিন্তু আমি ঠাকুমাকে দেখেছি। আমি যখন এইচএস পরীক্ষা দিই তখন আমার ঠাকুমা কিছুদিন পর মারা যায় আর কি, মানে এইচএস পরীক্ষা জাস্ট শেষ হয় তার 1-2 দিন পরই ঠাকুমার অবস্থা খারাপ হয়, ঠাকুমা মারা যায়। কিন্তু ঠাকুমার সঙ্গে কাটানো স্মৃতিগুলো মনে আছে ভীষণভাবে। সবথেকে যে স্মৃতিটা মনে পড়ে সেটা হচ্ছে ঠাকুমার সাথে লুডো খেলা। মানে দুপুরবেলা হতো, ভাতটা খেতাম, মানে খেয়ে দিয়ে কখন আগে লুডোটা মানে খেলা শুরু করব। তো আর সবথেকে যেটা লাগতো, মানে ঝগড়ার বিষয়বস্তু ছিল, সেটা হচ্ছে ঠাকুমা যদি আমাকে হারিয়ে দিত। আমি প্রচণ্ড ঝগড়া করতাম, আমি প্রচণ্ড ঝগড়ুটে ছিলাম। আমি এখনও ঝগড়ুটে আছি, যদিও জানি না আমার বর বলে তুই ভীষণ ঝগড়ুটে। তো যাই হোক, ঝগড়া না করে কেউ থাকতে পারে বলো? তো ঠাকুমার সঙ্গে মানে ওই লুডো খেলা নিয়ে আমি প্রচণ্ড ঝামেলা করতাম। মানে ঠাকুমা আমাকে লুডোতে হারাতে পারবে না, আমাকে লুডোতে জিততেই হবে, মানে আমি হারবো না কোনো অবস্থাতেই, যে কোনোভাবেই হোক, মানে যেন তেনো প্রকারেণেই হোক আমাকে জিততেই হবে। সেটা আমাকে চোট্টামি করেই হোক আর যে করেই হোক আমাকে মানে জিততেই হবে। এটা আমার এখনও ভীষণভাবে মনে আছে। আর আমি যেটা করতাম ছোটোবেলায়, ওই ঠাকুমাকে করতাম, কি বলে,
ওই চকগুলো ছিল না, সেই চকগুলো দিয়ে আমাদের মেঝেটা খুব খসখসে ছিল। তো সেই মেঝের মধ্যে চক দিয়ে দিয়ে লিখতাম। এখানে কি হয়েছে কে জানে, কালো কালো লাগছে। তো যাই হোক, মেঝের মধ্যে চক দিয়ে দিয়ে লিখতাম আর ঠাকুমাকেই পড়াশোনা শেখাতাম। তো যাই হোক, সেই ছোটোবেলার দিনগুলো সত্যিই হয়তো আর ফিরে আসবে না। ছোটোবেলাগুলোকে সত্যিই প্রচণ্ডভাবে মিস করি। ছোটোবেলার অনেক আরও স্মৃতি আছে, হয়তো সময়ের সাথে সাথে তোমাদের সঙ্গে কোনো না কোনো দিন শেয়ার হয়তো করব। এখনই এই মুহূর্তে যদি শেয়ার করতে বসি তাহলে বিশাল বড় ইতিহাস হয়ে যাবে। তোমরা তো এমনিও কেউ ভিডিও দেখো না পুরোটা, বেশিরভাগ মানুষই ভিডিও পুরোটা দেখে না, ভিডিও পুরোটা কমপ্লিটও করে না। মানে জাস্ট ভিডিওটা শুরু করে জাস্ট মানে একটুখানি দেখলো কি দেখলো না, তার আগেই শুরু করে দিল নাইস ভিডিও ফুল ওয়াচড, মানে বিভিন্ন রকমের কথাবার্তা। কিন্তু বোঝে না যে জিনিসগুলো, যে এই জিনিসগুলো যে বোকামির পরিচয়, এটা তারা বুঝে উঠতে পারে না। তো যাই হোক, এত বড় ভিডিওগুলো তো তখন তোমরা এমনিই দেখবে না। সময় যদি নাও থাকে, অ্যাটলিস্ট 3 মিনিট দেখার চেষ্টা করো, তাতে তোমাদেরও ভালো হবে। আর যাদের সঙ্গে জিনিসগুলো করছো তাদেরও আশা করি ভালো হবে। আর সবথেকে বড় কথা কি বলো তো, কারোর ভালো চাইলে কারোর খারাপ হয় না। কারোর ভালো করলে কখনো কারো খারাপ হয় না। তুমি যদি সৎ হও, তুমি যদি কারোর একটু হলেও ভালো করো, তাহলে ভগবান তোমার সঙ্গে নিশ্চয়ই সাথ দেবে আর কি। যদিও জানি না এই সমস্ত কথাগুলো তোমাদের কাছে হয়তো মনে হবে জ্ঞানের মতো, কিন্তু যেটা আমার মনে হলো আমি সেটাই বললাম। তো যাবো এবারে স্নান করতে, গরম প্রচণ্ড লাগছে, ফ্যানটা অফ করে। আর আমি কথা বলতে পারছি না, আর বকতেও পারছি না, বকার এনার্জি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। তো এখনকার মতো তাহলে আসছি। তো আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদের। আজকে রান্না চিকেনটাই মেনলি হয়েছে। তোমাদের তো বললামই যে গরমকালে খুব বেশি খাওয়া দাওয়া, আমাদের রান্নাবান্না, যত বেশি রান্নাবান্না হবে তত বেশি কষ্ট। রয়েছে একটুখানি নিম বেগুন ভাজা, মানে আমার শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য এখানে অল্প একটু নিম বেগুন ভাজা রয়েছে। এখানে রয়েছে একটুখানি ভেন্ডি সর্ষে, আর এখানে হাজব্যান্ডের জন্য রয়েছে একটা ডিম সেদ্ধ, আমি এখন খাবো না বলে। আর এখানে রয়েছে ইয়েটা কি বলে, অল্প খাওয়া হয়ে গেছে আর অল্প রয়েছে। এটা দেখে ওরকম হলুদ লাগছে, কিন্তু এটা মোটেও হলুদ না। এটা রয়েছে আমার সেই ধনিয়া চিকেনটা। আর এখানে রয়েছে ভাত। ছিল আজকে আমাদের দুপুরবেলার মেনু, এখনো খাওয়া হয়নি, প্রায় বাজে 3টে। কতক্ষণে খাওয়া হবে জানি না। তো খেয়ে দেয়নি, পেটের মধ্যে যেন ছুঁচে জন মারছে মনে হচ্ছে। হুগলিতে 1 দফা হয়ে গেছে, এটা 2nd দফা। দক্ষিণ 24 পরগনাতেও তো হয়ে গেছে। তো যাই হোক, এটাই ছিল আজকে দুপুরবেলা লাঞ্চের মেনু। তো এদিকে ভোট ছাড়া এখন আর কিছু নেই, ভোটাক্কার অবস্থা। পেটের মধ্যে যেন মনে হচ্ছে যেন ছুঁচোর ডন বৈঠক মারছে, মানে বলবো। দই মুড়ি খেয়ে আছি আজকে, বেশিক্ষণ থাকাও যায় না। তো চলো আবার পরে কথা বলবো। এখন বাকরুদ্ধ হয়ে যাচ্ছি খিদের জন্য, বেশি কথা বলতে পারছি না, বেশি কথা বলবার ক্ষমতা নেই। পেটের মধ্যে ভাতটা গেলে তারপর যদি মুখ থেকে কথা বলবার শক্তিটা পাই, তো পরে চলো আবার কথা বলবো। এখন একটু ফোনটা চার্জেও দিতে হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের কি চা খা কমপ্লিট হয়ে গেছে? তো আমারও চা খা, গুড ইভিনিং বললে ভুল হবে, এখন প্রায় বাজে 9:45। তো ভাবলাম যে ভিডিওটাকে শেষ করতে হবে, তো সেই জন্য চলে এলাম তোমাদের সাথে একটুখানি কথা বলবার জন্য, যে ভিডিওটাকে এন্ড করতে হবে। ভিডিওটা না তবে এন্ড করতে ভুলেই যাব। ভাবলাম একটু বসে রয়েছে, তো এখন একটুখানি কথা বলি তোমাদের সঙ্গে। তো বসে থাকতে থাকতে মনে হয়েছিল, সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম না যে ছোটোবেলার জীবনটা কতটা ভালো ছিল। সত্যি ছোটোবেলার জীবনটা ভালো ছিল গো। যখন বড় হয়ে গেছি, যখন এতটা বয়স হয়ে গেছে, যখন বিয়ে থা হয়ে গেল, তখন মনে হলো ছোটোবেলার জীবনটা বোধহয় বেস্ট ছিল। ওই সময়টা যদি সত্যি সত্যি আবার ফিরে পেতাম, জীবনটা বোধহয় সত্যি অন্যরকম হতো। তবে মায়ের মতো কি সুন্দর, মায়ের কি সুন্দর কোনো চাপ নেই, মা কি সুন্দর শুধু রান্নাবান্না করে, কোনো টেনশন নেই, পরীক্ষার চাপ নেই, কিছু নেই। কিন্তু জীবনটা যে কতটা তখন ভালো ছিল, তখন এখন সেই পজিশানে এসে এখন মনে হয় যে না, ওই স্কুল লাইফ, কলেজ লাইফ, ওটা অনেক ভালো ছিল। তবে কি বলতো, আমরা কিন্তু অনেক বেশি বাধ্য ছিলাম। আমরা কিন্তু অনেক বেশি, বলতে পারো আমাদের মধ্যে এক্সপেকটেশনটা অনেক কম ছিল। আমরা কিন্তু অনেক কম চাহিদার মধ্যে বড় হয়েছি, অনেক কম চাহিদা মানে আমাদের ছিল। কিন্তু এখনকার জেনারেশনের যে ছেলেমেয়েরা রয়েছে, তারা কিন্তু পাচ্ছে অনেক বেশি, এবং তার ফলে তাদের এক্সপেকটেশনটাও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। ভীষণ পরিমাণে তারা এক্সপেকটেশন করছে, এবং তারা অল্পতে তো একেবারেই সন্তুষ্ট হচ্ছে না। তাদের চাহিদাটা উত্তরোত্তর বাড়ছে, এবং সেই চাহিদা থেকে তাদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে আর কি। কিন্তু আমাদের সময় এই হতাশ হওয়ার জায়গাটাই কোনো দিন ছিল না। মানে আমরা জানতাম যে এই জিনিসটা আমরা চাইলে এখন পাবো না, তো সেই জিনিসটা আমরা চাইতামও না। চাইলে পাবো না সেই জিনিসটা তো আলাদা,
কিন্তু এখনকার ছেলেমেয়েদের না চাইতেও অনেক কিছু পায়, কিন্তু তাদের এক্সপেকটেশনটা এতটাই বেশি যে কোনো জিনিস চেয়ে তারা যদি না পায় তো হতাশ হয়ে গিয়ে সেখানে তারা অন্যরকম কিছু পদক্ষেপ নিয়ে নেয়। বা হতাশা বলে কোনো শব্দ যে ডিকশনারিতে আছে সেটাই আমরা জানতাম না। মানে বড় হওয়ার পর হতাশা বা ডিপ্রেশন বলো বা এইসব জিনিসগুলো নিয়ে আমরা চর্চা করেছি বা পড়াশোনা করেছি বা জেনেছি সব দিক থেকে, তো তখন আমরা বুঝতে পেরেছি আর কি। কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন এই হতাশা কাকে বলে কোনোদিন কিন্তু আমরা জানতামও না। ছোটোবেলায় একটা ছোট পেন পেলেও আমরা সন্তুষ্ট হতাম, মানে সেই পেনটা, মানে পেন মানে ওই একটি পেনই থাকতো, হয়তো সেই পেনটাই আর পরীক্ষার সময় হয়তো আরেকটা পেন হতো, এরকম টাইপের ছিল। আর এখন দেখো কত কিছু সুবিধা, কম্পিউটার থেকে শুরু করে সমস্ত কিছু সুবিধাই এখনকার ছেলেমেয়েরা ভোগ করছে, কিন্তু তাদের মধ্যে দেখো তাদের কোনো কিছুতে কোনো মানে মানে কি বলবো সন্তুষ্টি নেই। এরকম হয়, আমি তো মানে ঠিক ব্যাপারটা হয়তো ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু আমাদের সময়ে কি আমরা ঠাকুমাদের মানে সান্নিধ্যে বড় হয়েছি। মানে আমরা যে বলছিলাম না সকালবেলা যে আমি লুডো খেলেও পর্যন্ত ওই লুডোর মধ্যে দিয়েই আমি সন্তুষ্ট হতাম আর কি, মানে লুডো খেলার মধ্যেই সেটা একটা আনন্দ খুঁজে নিতাম। কিন্তু এখনকার ছেলেমেয়েদের দেখো ভিডিও গেম দিয়ে বসিয়ে দাও, এখনকার ছেলেমেয়েদের কম্পিউটার গেম দিয়ে বসিয়ে দাও, তো সেক্ষেত্রে সেখানেও তারা সন্তুষ্ট হবে না। মানে মানুষের চাহিদার পরিমাণটা এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছে। তো আমাদের পড়াশোনার সিস্টেমটা তো অন্যরকম ছিল বলো। আমাদের সময় পড়াশোনার একটা সিস্টেম ছিল, পরীক্ষা বলে একটা সিস্টেম ছিল, যাও বা পরীক্ষার একটা সিস্টেম ছিল। তো এখন ইদানিংকালে করোনা পরবর্তীকালে তো সেই সিস্টেমটাও কোথায় উড়ে গেছে আর কি যাকে বলে। এখন ছেলেমেয়েরা ঘরে বসেই পরীক্ষা দিচ্ছে, ঘরে বসেই রেজাল্ট বেরোচ্ছে, সমস্ত কিছু। মানে আমার এখন মনে হয় যে সত্যি ওরা কিন্তু অনেক দিক থেকেই বঞ্চিত। মানে আমার মনে হয়, আমাদের মনে হয় যে কত ভালো এখনকার পড়াশোনাগুলো, কিন্তু মানে গভীরভাবে তলিয়ে দেখলে মনে হয় এটা কিন্তু কোনো ভালো কিছু নয়। মানে আমরা আমাদের সময়ে স্কুলে যেতাম, স্কুলে ৫টা বন্ধুর সাথে গল্প করতাম, খেলাধুলা করতাম, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমাদের জীবনটা কিন্তু কাটতো। কিন্তু দেখো এখন যারা পড়াশোনা করছে বা এখন যারা ধরো এই মানে করোনার পরবর্তী সময়কালের কথা বলছি, মানে লাস্ট 1 ইয়ার আর কি, লাস্ট 1 ইয়ার ছেলেমেয়েগুলোর অবস্থা একবার ভাবো। সারাটা দিন ঘরের মধ্যে বন্দি, সারাটা দিন ওই বাড়ির চৌহদ্দির মধ্যে। আর এখনকার এমন মানে সিস্টেম যে বাইরে কারোর সঙ্গে মেশা বা কিছু এই জিনিসটাও তো একদমই নেই। মানে সারাদিন ঘরের মধ্যে রয়েছে, বাবা মায়ের মুখ দেখছে সারাদিন ধরে, ওই টিউশন বলতেও ওই ঘরের মধ্যেই যা অনলাইনে ক্লাস হচ্ছে। তো ভীষণ পরিমাণে একটা একাকিত্ব যেন গ্রাস করছে আমার মনে হয়। সুতরাং আমাদের সময় আর এখনকার সময়ের মধ্যে বিস্তর তফাৎ। যখন ছেলে মেয়েদের দেখবে একটা বড় বড় পাহাড়ে নিয়ে যাও না কেন, সেই পাহাড়ের ওই আকাশের মেঘটা দেখেও কিন্তু সে সন্তুষ্ট হবে না, থেকে ছোট্ট আকাশের মেঘটুকু দেখেও কিন্তু সন্তুষ্ট হতাম। তো এটাকেই বোধহয় বলে যে সময়ের সাথে সাথে মানুষের ইচ্ছাগুলো, মানুষের চাহিদাগুলো হয়তো বদলে যায়। যেটা হয়তো এখনকার দিনে ছেলেমেয়েরা ভাবলে হয়তো ভাববে যে ব্যাকডেটের চিন্তাধারা, কিন্তু ব্যাকডেটের চিন্তাধারা একটু তলি ভাবলে দেখতে পাবে যে এগুলো মোটেও ব্যাকডেটের চিন্তাভাবনা না। স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলাম এরকমও ছিল না। যথেষ্ট পড়াশোনা করে একটা জায়গায় মোটামুটি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারলেও মোটামুটি একটা সিস্টেমে আমরা চলতে পেরেছি, যেটা এখনকার দিনে ছেলেমেয়েরা কখনোই পারবে না। তোমাদের তো বলেওছিলাম আমার মানে একটু শারীরিক প্রবলেমের জন্য ভিডিও এখন আমি রোজ করতেও পারছি না। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ডিসলাইক করতে চাইছো তারা অবশ্যই ডিসলাইক করো, তাহলে বুঝবো যে তোমরা অন্তত ডিসলাইক করলেও ভিডিওটা তোমাদের আসতে হচ্ছে, এসে তারপর ডিসলাইক করতে হচ্ছে। তো যারা ডিসলাইক করছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা লাইক করছে তাদের তো ধন্যবাদই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। এখন সাবধানে থাকাটা সবথেকে বড় দরকার, কেন কি করোনা যেহেতু বাড়ছে সেই জন্য সাবধানে তো আমাদের থাকতেই হবে। তো চলো আজকের মতো আসি, আবার পরে কথা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো এখনকার মতো সকলকে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিলাম। টাটা।